এই দুটো সাপের মধ্যে কোনটা আপনাকে মেরে ফেলতে পারে বলতে পারবেন? বেশিরভাগ মানুষই হয়তো ভুল উত্তর দেবেন, আর ভারতে এই ভুলের মাসুল হতে পারে আপনার জীবন। পৃথিবীর সবচেয়ে বিষধর কিছু সাপের বাস এই ভারতেই। প্রতি বছর প্রায় 50,000 ভারতীয় সাপের কামড়ে প্রাণ হারান। আর সেই মুহূর্তে কি করতে হবে জানলে একটা জীবন বাঁচানো সত্যিই সম্ভব। Now our whole environment is getting disrupted. This is a challenge that no other country in the world has. আজকে এই শিশুরা শিখছে সাপে কামড়ালে কি করতে হয়। প্রত্যেক মাসের একটা করে রবিবারে ওরা ওপেন স্কাই ক্লাসরুমে জড়ো হয়। খেলতে খেলতেই প্রকৃতি সম্পর্কে শেখে, স্কুলের রুটিনের বাইরে গিয়ে। কর্মসূচিটা চালায় ইউথ কসমো নামে পুনে ভিত্তিক একটি সামাজিক উদ্যোগ। পাঠ্যক্রমের বাইরে পরিবেশ শিক্ষা নিয়ে কাজ করে তারা। ভাবনাটা সরল, প্রকৃতির সাথে শিশুদের সম্পর্ক তৈরি হলে তবেই তারা আগ্রহের সঙ্গে প্রকৃতির যত্ন নেবে। শিশুদের মধ্যে প্রকৃতিকে বোঝার একটা স্বাভাবিক ক্ষমতা থাকে। ইউথ কসমো নানা ধরনের অভিজ্ঞতার মাধ্যমে সেই বুদ্ধিমত্তাকে আরো বাড়িয়ে তুলতে চায়। শিশুরা যখন কিছু উপভোগ করতে পারে তখনই মন দিয়ে সেটা শেখে। এখানে শেখানো হয় সাপে কামড়ালে কি করতে হয়, কিভাবে ক্ষত পরিষ্কার করতে হয়, ব্যান্ডেজ বাঁধতে হয়। বিষ আর বিষাক্ততার পার্থক্যই বা কি, কোন সাপ বিপজ্জনক কোনটা নয়, সব শেখানো হয়। এই সেশনগুলোর নাম আর্থ কাট্টা। কাট্টা শব্দের অর্থ আড্ডা বা আলোচনা করার জায়গা, যেখানে শহরের শিশুরা চারপাশে প্রকৃতি সম্পর্কে শিখতে পারে। For today's katta, I didn't know much about আজকের কাট্টার আগে সাপ সম্পর্কে খুব বেশি কিছু জানতাম না। ভাবতাম ওরা ক্ষতিকর এবং আক্রমণাত্মক একটি প্রাণী। তবে আজকের পর এই প্রজাতির সাপগুলোকে নিয়ে আমার ধারণাটা বদলে গেছে। শহরে অভিভাবকরা আগ্রহের সাথে সন্তানদের পাঠান এখানে, কারণ বেশিরভাগ স্কুলেই পরিবেশ ও জলবায়ু শিক্ষা এখনো খুব সীমিত। আজকালকার বাচ্চারা খুব সচেতন এবং কৌতূহলী, কিন্তু স্কুলের পাঠ্যসূচি খুবই তাত্ত্বিক, মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল এবং কে কত নম্বর পাচ্ছে তাতে বেশি জোর দেওয়া হয়। ইউথ কসমো বা আর্থ কাট্টার মতো উদ্যোগ সেই ব্যবধান পূরণ করার চেষ্টা করছে। এখানে এমন মানুষ আছেন যারা সত্যি মাঠে ঘাটে কাজ করেন, সাপ নিয়ে, পাখি নিয়ে, গাছ নিয়ে। স্কুলগুলোর উচিত ছাত্রদের নিয়ে এই ধরনের আউটিংকে পাঠ্যসূচির অংশ করা, যাতে শিশুরা প্রকৃতির কাছাকাছি যেতে পারে। 1991 সাল থেকে ভারতের স্কুলগুলোতে পরিবেশ শিক্ষা বাধ্যতামূলক। তবে সমীক্ষায় দেখা গেছে এটা প্রায়শই গুরুত্ব পায় না অথবা একেবারেই পড়ানো হয় না। সমিতা কুমার পুনের ভারতী বিদ্যাপীঠ ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল এডুকেশন অ্যান্ড রিসার্চের প্রিন্সিপাল। এখানে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কর্মসূচি তৈরি করা হয়, তবে বিশেষ মনোযোগ দেওয়া হয় পরিবেশ শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, শিক্ষকদের ওপর। ক্লাসরুমে পরিবেশ নিয়ে শিক্ষা প্রদানের পদ্ধতিটা বদলানো দরকার। শুধু শিক্ষক বলবেন আর ছাত্ররা শুনবে সেভাবে আর নয়। শিক্ষকদের নিজেদেরই সেই দক্ষতা অর্জন করতে হবে যে তথ্য ব্যবহার করে বা অভিজ্ঞতার মাধ্যমে ক্লাসে শেখানো, তাতে শিক্ষার্থীদের কাছেও বিষয়গুলো আকর্ষণীয় হয়ে উঠবে। এভাবেই তো জটিল বিষয়গুলোর সঙ্গে সামাজিক ও আবেগিক সংযোগ তৈরি হবে। পুনের শিক্ষকরা এসে দাঁড়িয়েছেন শিক্ষার্থীদের মাইক্রোস্কোপের সামনে। আজকের বিষয় পরিবেশে মাইক্রোপ্লাস্টিক। মহারাষ্ট্র ও গুজরাটের 7টি স্কুল থেকে শিক্ষকরা নিয়মিত এই কর্মশালায় আসেন। তাদের বিশ্বাস যে প্রত্যক্ষ জ্ঞান আর অভিজ্ঞতাই শিক্ষার্থীদের শেখানোর সবচেয়ে কার্যকর পথ। মাইক্রোপ্লাস্টিক কে বারে মে ভি हम बहुत আজকে অনেক কিছু জানলাম মাইক্রোপ্লাস্টিকের বিষয়ে। हमें पता नहीं था कि क्लाइमेट में এই মাইক্রোপ্লাস্টিক বাতাসে, জলে, এমনকি মাটিতে রয়েছে। या सॉइल में ये सब এই ওয়ার্কশপের আগে আমরা জানতামই না এই বিষয়ে। लेकिन इस वर्कशॉप में हमें नया सीखने को मिला है। ছাত্রছাত্রীরা জলবায়ু পরিবর্তন সম্পর্কে জানে, গ্লোবাল ওয়ার্মিং, প্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিক এসব সম্পর্কে জানে, কিন্তু প্রতিদিনের জীবনে এর কি প্রভাব পড়ে সেটা কি বোঝে? প্রকৃতির সঙ্গে বাস্তব জীবনের সেই যোগটা আসলে নেই।
সেই যোগ think that স্থাপন is করাটাই actually আমাদের কাজ। an actionable point for me. ক্লাসে অর্জন করা জ্ঞান যখন শিক্ষার্থীরা বাস্তব জীবনে প্রয়োগ করে এবং সত্যিকারের পরিবর্তন আনে, তখনই এই প্রতিষ্ঠানটির কাজ সার্থক হয়। পুনের এক স্কুলের ছাত্ররা পাশের গ্রামের তীব্র জল সংকটের ব্যাপারে জানতে পারে। এই কর্মসূচির অংশ হিসেবে তৈরি করে বালি ও পাথরের একটি ছোট্ট বাঁধ। They were not very sure what এতে would আদৌ happen কোনো about ফল it. পাওয়া যাবে কিনা But when সেই they ব্যাপারে went and talked নিশ্চয়তা to the ছিল না। villagers আগে in the next গ্রামবাসীরা year, খুব একটা because they আগ্রহী wanted to ছিলেন না, repeat the কিন্তু পরের activity, বছর যখন the ছাত্ররা villagers who আবার were যায় not ওই গ্রামে কাজ interested, করতে, suddenly said, ততদিনে "Oh, we can offer গ্রামবাসীদের you মত lunch." বদলে গেছে। Because last তখন year তারা we বলেন, did আগের have বছর some শুকনো water মৌসুমেও অল্প in the জল drier পেয়েছি, months, and এতে it গবাদি really পশুদের helped our অনেক cattle. উপকার হয়েছে। The next year তারপর and থেকে the প্রতি year after বছরই that, গ্রামের they মানুষদের continued this সহযোগিতায় এই কাজ activity. চলছে। Now with the cooperation of the villagers, শহরে বড় হওয়া শিশুদের দৃষ্টিভঙ্গি গ্রামের শিশুদের থেকে অনেকটাই আলাদা হয়। গ্রামে জলবায়ু পরিবর্তনের প্রভাব দৈনন্দিন জীবনে সরাসরি টের পাওয়া যায়। Kids who live very যেসব close to the শিশু nature, প্রকৃতির they know কাছাকাছি that বড় they হয় depend তারা on বোঝে it, and they জীবনটা take কতটা extra efforts প্রকৃতির to উপর protect it. নির্ভরশীল, তাই In সেটাকে urban রক্ষা করার areas বাড়তি what চেষ্টা happens করে। is they কিন্তু look at the শহরে environment as অনেকেই very পরিবেশকে নিজেদের disconnected for জীবন them. থেকে Okay, বিচ্ছিন্ন it's বলে মনে করে, outside the city, তাই তাদের it is সেই in the বিষয়ে forest, কিছু it is in করার the তাগিদও ocean, it is নেই। in the hill, it is not in my city, I have nothing to do with it. পুনের 13 বছরের ভূমি, তার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। ছোটবেলা থেকেই বাবা হাইকিংয়ে নিয়ে যেতেন ভূমিকে, প্রকৃতির সাথে সময় কাটাতে উৎসাহ দিতেন। এখন সে অনেক গাছপালা ও পশু পাখি চিনতে পারে। প্রকৃতির সঙ্গে কাটানোর সময় তাকে চারপাশের পরিবর্তনগুলো সম্পর্কে আরো সচেতন করে তুলছে। Now our whole environment is getting আজকাল আমাদের disrupted. পুরো পরিবেশটাই Monsoons বদলে are coming যাচ্ছে। earlier, বর্ষা আগে চলে summers are আসছে, hotter, গ্রীষ্মকালে and আরো গরম winter পড়ছে, এবং is not শীতকালে এখন আর even অত colder ঠান্ডা now. লাগে না। Like আমরা we তো are from প্রকৃতিরই অংশ, nature, we আমরাই are প্রকৃতি। nature. তাহলে প্রকৃতির So যত্ন না নিয়ে আমরা how are নিজেদের we যত্ন নেব protecting কিভাবে? nature and taking আমরাই তো care of প্রকৃতি, তাই না? ourselves if we আমাদের are তার not যত্ন taking নেওয়া care of উচিত। nature? এটা Because we are অনেকটা nature, গাছের right? শিকড় We কেটে should ফেলে take care of তারপর it. আশা করার It's মতো like যে cutting গাছটা the আরো বড় roots of হবে। a tree and expecting it to grow even taller. ভূমি নিয়মিত এই কর্মশালাগুলোতে অংশগ্রহণ করে, প্রতিবারই কিছু নতুন শেখা যায়। শেখার তো আর শেষ নেই। ইউথ কসমো বর্তমানে নিজেরাই অর্থ জোগাড় করছে, স্বেচ্ছাসেবীদের কাছ থেকে অনুদান নিচ্ছে, স্কুল, শিক্ষাকেন্দ্র এবং বিভিন্ন উৎসবে তাদের এই কার্যক্রম পৌঁছে দিচ্ছে। আর শিক্ষার্থীরা যা শেখে তা নিজেদের জীবনে কাজে লাগায়। আরমান ও তার পরিবারের জন্য এই শিক্ষা সত্যিই পরিবর্তন এনেছে। We also use cleaners বাড়ি that are পরিষ্কার করার not জন্য আর chemical রাসায়নিকযুক্ত based. We পণ্য use ব্যবহার করি না, bioenzyme to clean তার our বদলে বায়ো house, এনজাইম ব্যবহার and করি। our bin bags also are made of cornstarch, ডাস্টবিনের ব্যাগও and কর্ন our স্টার্চ দিয়ে তৈরি। toothbrushes and আর টুথব্রাশ earbuds ও are ইয়ারবাডও not made of প্লাস্টিকের বদলে কাঠের plastic, তৈরি, and they are made of তাই wood, এগুলো so it পরিবেশের is জন্য ভালো। friendly towards the environment. ইউথ কসমো একটি ম্যাগাজিনও প্রকাশ করে, কর্মশালার বাইরেও শিশুরা যাতে বিষয়টার সঙ্গে যুক্ত থাকে। তবে এ ধরনের সংগঠন সাধারণত আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ থাকে। I would say that India has ভারতের জন্য a very বিশাল big একটা challenge. চ্যালেঞ্জ এটা। Not only শুধু the challenge সহনশীলতা of তৈরি করাই নয়, building 100 কোটিরও resilience, বেশি but the মানুষের challenge মধ্যে of পরিবেশগত building সাক্ষরতাও তৈরি করতে environmental হবে। literacy এ এমন in এক a চ্যালেঞ্জ যা billion বিশ্বের অন্য কোনো দেশে This নেই। is a challenge that no other country in the world has. পুনের এই সংগঠন ইউথ কসমো সেই চ্যালেঞ্জটাই গ্রহণ করেছে, আর ইতোমধ্যেই তারা দেখাচ্ছে যে কি কি করা সম্ভব। এই হলো ইউক্যালিপটাস গাছ, ওদিকে আরো একটা দুটো আছে। আসা যাওয়ার পথে এর সুগন্ধ হয়তো আপনারা পেয়েছেন, এত তাজা আর সুরভি যে প্রায় ওষুধের মতো কাজ করে। বিগত কয়েক বছরে ভারত জুড়ে বিপুলভাবে লাগানো হয়েছে ইউক্যালিপটাস। প্রায় 10 লক্ষ হেক্টর থেকে শুরু করে এখন প্রায় 5 গুণ হয়ে গেছে, আর তার কারণও আছে একাধিক। ভারতে এই গাছের বাণিজ্যিক মূল্য অনেক, বিশেষত কাঠ, নির্মাণ, কাগজ আর জ্বালানির জন্য। কৃষকদের কাছে এই গাছ আয়ের একটা পথ, কিন্তু এই গাছটি যথেষ্ট বিতর্কিত, কেননা এই গাছ প্রচুর জল টেনে নেয়। বিশেষজ্ঞরা বারবার এই গাছের ব্যাপারে সতর্ক করেছেন, কিন্তু কেন? স্পেনের গালিসিয়া অঞ্চলের কাছে হয়তো এর উত্তর আছে। ইউক্যালিপটাস সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা গাছগুলোর মধ্যে একটা, চাষ করা সহজ, নির্ভরযোগ্য এবং খুবই লাভজনক। দেখভাল করা সহজ, গাছ লাগানোর পর বেশি কিছু করতে হয় না। মূলত আগাছা পরিষ্কার করা আর অপেক্ষা করা, 12, 15, 20 বছর ধরে। তারপর গাছ কেটে বিক্রি দিয়ে আবার গাছ লাগাবেন, এভাবেই চলতে থাকে চক্রটা।
and you begin again the cycle. হুয়ান রামন গায়েস্তেগি ওতেরো গ্যালিশিয়ান ফরেস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি। সংগঠনটা হাজার হাজার বনের মালিকদের প্রতিনিধিত্ব করে। 1970-এর দশক থেকে বহু গ্যালিশিয়াবাসী ইউক্যালিপটাস চাষ করেন লাভের আশায়। In all Galician গ্যালিসিয়ার সব family there is পরিবারেরই one কারো না person কারো with এক টুকরো a বন piece আছে। of forest. আমার My প্রতিবেশী neighbor ইউক্যালিপটাস planted লাগিয়েছে। eucalyptus and 15 বছর 15 পর years বিক্রি করে after, অনেক টাকা পেয়েছিলেন। he sold them ব্যাপারটা and he এমনই। got money. So that's it. লাভের এই আকর্ষণ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এই গাছ ব্যবহার করে কাগজ, কাপড় ও আসবাবপত্র তৈরি হয়। কিন্তু এর খারাপ দিকও আছে। ইউক্যালিপটাস গাছ থেকে আগুন দ্রুত ও তীব্রভাবে আরও দূরে ছড়িয়ে পড়তে পারে। ইউক্যালিপটাস ও ইউক্যালিপটাসের জঙ্গল বিশ্বের সবচেয়ে দাহ্য বনগুলোর মধ্যে পড়ে। টিম কারান নিউজিল্যান্ডে ইউক্যালিপটাস ও উদ্ভিদের দাহ্যতা নিয়ে গবেষণা করেন। এই গাছের অনেক বৈশিষ্ট্যের কারণে আগুন সহজে ছড়িয়ে পড়ে। ইউক্যালিপটাসের তেল অত্যন্ত দাহ্য। ইউক্যালিপটাসের বাকলটাও অন্য ধরনের, খুব পুরু ও আঁশযুক্ত। এতে আগুন লাগলে দাউ দাউ করে জ্বলে ওঠে। গাছটা জ্বলন্ত অঙ্গার ছড়ায়। গাছটার জন্য ইউক্যালিপটাস বেশ বিখ্যাত। সাধারণত বাকল থেকে তৈরি হয় এই অঙ্গার। জ্বলন্ত টুকরোগুলো বাতাসে ভেসে আগুনের মূল উৎস থেকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে নতুন করে আগুন লাগাতে পারে, যেমন বাড়িঘরে। বিশ্বজুড়ে বিভিন্ন দেশ যখন এই গাছ রোপণ করা শুরু করে, তখন তারা যে শুধুমাত্র অর্থনৈতিক লাভ আমদানি করেছে তা নয়, আমদানি করেছে আগুনের ঝুঁকিও। নতুন পরিবেশে ইউক্যালিপটাস লাগালে সেখানকার ফায়ার রিজিম বদলে যেতে পারে। ফায়ার রিজিম বলতে একটা এলাকার আগুন লাগার সামগ্রিক ধরনটা বোঝায়, অর্থাৎ কত ঘন ঘন আগুন লাগে, কতটা ভয়াবহ হয় আর কিভাবে চারদিকে ছড়িয়ে পড়ে। ব্যাপারটা এখানেই শেষ নয়। মাটি থেকে প্রচুর জল শুষে নেয় এই গাছটা। দক্ষিণ ভারতের মতো জায়গায় ঘন ঘন ইউক্যালিপটাস চাষের জন্য ভূগর্ভস্থ জলের স্তর কমে গেছে। তবে আগুনে পুড়ে গেলেও ইউক্যালিপটাস খুব দ্রুত বেড়ে ওঠে। ইউক্যালিপটাস গাছগুলো মূল বাগানের সীমানা ছাড়িয়েও ছড়িয়ে পড়েছে। এই গাছের আগ্রাসী বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করছেন পর্তুগালের ওয়াকিম সান্দি সিলভা। বিশেষ করে আগুনের পর এরা কেমন আচরণ করে তা নিয়ে। এরা স্থানীয় গাছের তুলনায় 3 গুণ দ্রুত বাড়তে পারে, ফলে সহজেই পুরো বাস্তুতন্ত্র দখল করে নেয়। এইভাবেই সমস্যা ফিরে আসে বারবার। ইউক্যালিপটাস সহজে পুড়ে যায়, আগুন দ্রুত ছড়িয়ে জঙ্গলের বড় অংশ ফাঁকা করে দেয়। গাছটা জন্মানোর জন্য উপযুক্ত ফাঁকা এই জায়গা, তাই ওক বা চেস্টনাটের মতো স্থানীয় গাছের বদলে বেশি ইউক্যালিপটাস দেখা যায়। এই পুড়ে যাওয়া বেড়ে ওঠার চক্রটা গ্যালিশিয়ায় এখন আরও স্পষ্ট। গাছটা এখানে মোট বনাঞ্চলের প্রায় 30% জুড়ে আছে। আকাশ থেকে দেখলে সেটা স্পষ্ট বোঝা যায়। এখন প্রশ্ন হলো, কি করে বদলানো যায় এই পরিস্থিতি? গ্যালিশিয়ার সবচেয়ে প্রচলিত শব্দ ফরেস্ট ম্যানেজমেন্ট। হুয়াম ইভান স্পিন ও একদল স্বেচ্ছাসেবক ইউক্যালিপটাস কমানোর কাজ করেন। তাদের লক্ষ্য আরও বৈচিত্র্যময় ও নিরাপদ বনভূমি তৈরি করা। So this is an area that was affected by a very large fire in 2006. All the woodlands around the village burnt down. It was mostly pine at the time. And after that it became invaded with eucalyptus. In 2016 there was another one, and that was a tipping point in this community. We decided we had to do something. ডি ইউক্যালিপটাস ব্রিগেডস, এই স্বেচ্ছাসেবীর সংখ্যা 50 থেকে বেড়ে 1500 হয়েছে। গ্যালিশিয়া জুড়ে কাজ করছেন তারা। Today we have people from 8 to 80. এখন 8 থেকে 80 সব বয়সের মানুষ কাজ করছেন। এমন একটা পরিবেশ সৃষ্টি করা দরকার যেখানে বিভিন্ন বয়সের, দক্ষতার বা শারীরিক ক্ষমতার মানুষ অংশগ্রহণ করতে পারবে। আজকাল অনেক ধরনের কাজ হচ্ছে এখানে, সবটাই খুব গুরুত্বপূর্ণ। এই কাজ দেখে সবাই নিজের ভূমিকা নির্ধারণ করতে পারবে। গ্যালিশিয়ায় ইউক্যালিপটাসের সাথে জড়িয়ে আছে শিল্প মহলের প্রভাব, রাজনীতি ও ব্যর্থ নীতি। 1992 সালে গ্যালিশিয়ার আঞ্চলিক সরকার বন পরিকল্পনা প্রকাশ করে। অনুমান করা হয়েছিল 2030-এর মধ্যে ইউক্যালিপটাসের পরিমাণ 2.5 লাখ হেক্টরে পৌঁছাবে, যা ইতিমধ্যেই ছাড়িয়ে গেছে। এখন প্রায় 5 লাখ হেক্টর জুড়ে ইউক্যালিপটাস, মানে বিশাল এক এলাকা। এর কারণ নতুন বাগান তৈরি হয়েছে, যার অনেকগুলোই অবৈধ।
these plantations তাছাড়া being জমি illegal, পরিত্যক্ত but হওয়া, also because দাবানল of land এবং abandonment, এই because প্রজাতির of forest আগ্রাসী fires, প্রকৃতিও এদের because সংখ্যা of the বাড়িয়েছে। invasive nature of the সব মিলিয়েই species. এই So it's a পরিস্থিতি mix তৈরি of all হয়েছে। these that has led to this result. আমাদের এই সমালোচনাগুলো নিয়ে গ্যালাসিয়ার বন ব্যবস্থাপনা বিভাগের প্রধান লুইসা পেনেইরোর সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ, অবশ্যই। তখন সম্ভবত যথেষ্ট বন ব্যবস্থাপনা ছিল না। বৃক্ষরোপণ বা কোন প্রজাতির গাছ লাগানো হচ্ছে তার উপর তেমন নিয়ন্ত্রণ করা হয়নি, ফলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সরকার নিজেদের বন পরিকল্পনা সংশোধন করতে 30 বছর সময় নিয়েছে। 2021 সালে তারা নতুন ইউক্যালিপটাস রোপণ করা নিষিদ্ধ করে। তা সত্ত্বেও অবৈধ বাগান গজে উঠেছে। ইউক্যালিপটাসের সংখ্যাও আবার বেড়েছে। I mean, Portugal lived this পর্তুগালে কয়েক experience a বছর few আগে years ভয়াবহ ago. ঘটনা 200 ঘটে। people 200 জন died, মানুষ তাদের burned in গাড়ির their ভেতর পুড়ে cars. মারা যান। We আমরা would চাই really না hope যে we don't এখানেও have to get এরকম there কিছু ঘটুক। for তার আগে real যেন change in পরিস্থিতি terms of বদলায়, applying আইন প্রয়োগ existing হয় laws, বা improving উন্নত other করা হয় laws এবং to সেগুলোকে যেন be গুরুত্ব really দেওয়া হয়। taken seriously. জাতীয় সরকারের গড়া একটা বৈজ্ঞানিক কমিটির সুপারিশ থাকা সত্ত্বেও গ্যালাসিয়ার সরকার ইউক্যালিপটাসকে আগ্রাসী প্রজাতি হিসেবে স্বীকৃতি দেয় না। সবকিছু নিষিদ্ধ করার আগে একটা ভালো বন ব্যবস্থার পরিকল্পনা দরকার। আমাদের বিশ্বাস বনে নানা ধরনের গাছ থাকা উচিত, কারণ প্রতিটা গাছেরই মূল্য আছে। বহু দশক ধরে ইউক্যালিপটাসের বিস্তার, দুর্বল নজরদারি ও বাড়তে থাকা আগুনের ঝুঁকির পর সবাই এখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। গ্যালাসিয়ায় কমিউনিটি গ্রুপগুলো আগেভাগেই পদক্ষেপ নিতে চাইছে। We've been পুরো eliminating এলাকা থেকে eucalyptus from this whole ইউক্যালিপটাস area সরিয়ে স্থানীয় and গাছগুলোর জন্য আবার জায়গা করে allowing দিচ্ছি। native trees এতে আমাদের to এলাকার take that উত্তর পূর্ব space. দিকে So it আগুনকে kind বাধা of দেওয়ার সবুজ creates এক a প্রাচীর green তৈরি fire হচ্ছে। break in the northeastern side of our community, which is the এই most দিকটাতেই আগুনের exposed ঝুঁকি সবচেয়ে to বেশি। fire, and আমরা এমন eventually একটা জমি we're চাই aiming যেটা to have নিজেই নিজেকে a টিকিয়ে land রাখতে পারে। which manages itself. ভাবনাটা সহজ, প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনা, কিন্তু সেটা না হওয়া পর্যন্ত গ্যালাসিয়া বিশ্বের জন্য একটা সতর্কবার্তা। বিদেশি গাছ লাগানোর ফল কতটা ভয়াবহ হতে পারে তার উদাহরণ এটা। There is place for eucalyptus. There is বাস্তুতন্ত্রে place for ইউক্যালিপটাসের the নিজস্ব pulp জায়গা industry, আছে, of course, পাল্প শিল্পেরও but জায়গা আছে। it তবে should be কোথায় very কিভাবে গাছ strict in লাগানো হবে terms এবং কোন of বাস্তুতন্ত্র how সরিয়ে you সেটা do রোপণ the করা হবে plantations সে বিষয়ে and কঠোর হওয়া what উচিত। ecosystems you are replacing. ইউক্যালিপটাসের উপর নির্ভরশীল মানুষ নতুন সমাধানে আপত্তি করছেন না, তবে স্থানীয় গাছের বন ফিরিয়ে আনতে সরকারি সহায়তা চান তারা। So if the country wants one kind of দেশে forest জীববৈচিত্র্যে ভরা জঙ্গল চাইলে full of অবশ্যই কিছু biodiversity, ভর্তুকি দিতে and হবে। give them subsidies, of course. আপনার জমিতে এ Every ধরনের বন hectare you থাকলে have from this প্রতি kind of হেক্টরের জন্য tree doing অর্থ সহায়তা পাওয়া উচিত। you get some money. We would hope that this is kind of আশা করি এটাই হবে the way আগামী দিনের forward, পথ। right? Not just শুধু দ্রুত লাভ এবং সহজে incentivizing টাকা এর profit দিকে making, quick জোর profit দিলেই চলবে না। making and quick cash returns. মানুষের সাথে কথা বললে বোঝা যায় যে তাদের মতামত বদলাতে শুরু করেছে। I think with older generations there আমাদের was আগের this kind প্রজন্মের of ধারণা ছিল sense ইউক্যালিপটাস that মানেই অগ্রগতি, eucalyptus equates কিন্তু এখনকার লোকের মধ্যে progress, সেই ভাবনাটা আর নেই। and that is no longer তারা the এটাকে case with সমস্যা হিসেবেই younger দেখছেন। people. They don't see it, they see it more as a পরিবর্তন problem, আনতেও and they're প্রস্তুত। willing to make the change. ইউক্যালিপটাসকে পুরোপুরি সরিয়ে ফেলা হয়তো সম্ভব নয়, কিন্তু এর বিস্তারকে নিয়ন্ত্রণে রাখাটা খুব জরুরি। চোখে দেখা যায় না, কিন্তু এরা নিশ্চিতভাবে জীবন্ত, অনেকটা একটা সোশ্যাল নেটওয়ার্কের মতো। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন উড ওয়াইড ওয়েব, যেখানে গাছ আর ছত্রাক সারাক্ষণ যোগাযোগে থাকে, পুষ্টি ভাগ করে নেয়, এমনকি একে অপরকে বিপদের সংকেতও পাঠায়। এটা আমরা জানলে বুঝতে পারবো যে ছত্রাক আমাদের কল্পনার চেয়ে অনেক বেশি ক্ষমতা রাখে। এটা আমাদের স্কুলে শেখানো উচিত ছিল। এমন অনেক পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কথা আমরা কখনো শিখিনি। উড ওয়াইড ওয়েব তারই একটা। অরণ্যকে সবথেকে ভালোভাবে অনুভব করা যায় খালি পায়ে হেঁটে। আমরা এখন তামিলনাড়ুর বিল্লুপুরমের কাছে ইকোলজি অ্যাকশন ল্যাবের এক কর্মশালায় রয়েছি। এখানে মানুষ মাশরুম নিয়ে মুগ্ধ এবং আরও জানতে চান। 42 বছর বয়সী বানু তাদের একজন।
আমার দিদিমার গ্রামে একটা প্রথা ছিল, তিনি মাঠে গেলে মাশরুম তুলতেন, ধুয়ে নিতেন, আর সেদিন যা রান্না হতো তাতে মশলার সঙ্গে দিয়ে রান্না করতেন। মাশরুমের চা স্বাস্থ্যের জন্য খুব ভালো, সেটা এখন আমি আমার সন্তানদের শিখিয়েছি। মাশরুম প্রকৃতির বিস্ময়গুলোর একটি। এরা না উদ্ভিদ না প্রাণী, তবুও এরা জীবন্ত সত্তা। এরা 100 কোটি বছরেরও বেশি সময় ধরে আমাদের পৃথিবীতে আছে। এদের প্রজাতির সংখ্যা বেশ কয়েক লক্ষ বলে ধারণা করা হয়। বিষাক্ত, অপূর্ব, সুস্বাদু, ক্ষুদ্র ভিন্ন ভিন্ন প্রজাতির মাশরুম রয়েছে। তবে ফাঙ্গি বা ছত্রাক আর মাশরুম কিন্তু এক নয়, অনেকে সেই পার্থক্য জানেন না। পুরোটাকে একত্রে ফাঙ্গি বলা হয়। যেমন ধরুন একটা আপেল গাছ, ফাঙ্গি হলো পুরো গাছ আর আপেলটা হলো মাশরুম, আর স্পোর হলো বীজ। এখানে কর্মশালায় মিলা ডেন হল্যান্ডার তার গবেষণা মানুষের সামনে তুলে ধরছেন। তিনি ভারতে কয়েক বছর ধরে মাশরুম নিয়ে গবেষণা করছেন। এ পর্যন্ত ভারতে প্রায় 14,400 ছত্রাক প্রজাতি নথিভুক্ত হয়েছে। মাশরুম কিভাবে গোটা ইকোসিস্টেমের সঙ্গে মিলে কাজ করে, এটাই এই পরিবেশবিদকে সব থেকে মুগ্ধ করে। এরা গাছের সঙ্গে মাইক্রোরাইজাল সম্পর্ক গড়ে তোলে, যা দুই পক্ষের জন্যই লাভজনক। গাছ ফটোসিনথেসিসের মাধ্যমে তৈরি করা খাবার ছত্রাককে দেয়, আর ছত্রাক মাটি থেকে জল ও পুষ্টি এনে গাছকে সরবরাহ করে। আর বনের ভেতরে মাশরুম এক বিস্ময়কর কাজ করে। তারা শুকনো গাছপালা ভেঙে জৈব পদার্থ হিউমাসে পরিণত করে, যা বনের নতুন জীবনের জন্য জরুরি পুষ্টি পদার্থ। আমরা যে অংশটাকে মাশরুম বলি সেটা আসলে ফলের অংশ। প্রকৃত ছত্রাক থাকে মাটির নিচে, আমাদের চোখের আড়ালে। পচন প্রক্রিয়ার দক্ষ কারিগর হল মাইসেলিয়াম। এগুলি ফলধারী দেহের তলার সূক্ষ্ম সুতার মতো শিকড়ের বিরাট জাল। বিজ্ঞানীরা এখন জানেন মাইসেলিয়াম মৃত কাঠ পচানো ছাড়াও আরও অনেক কিছু করতে পারে। ছত্রাক প্লাস্টিক বর্জ্য, তেলের অবশিষ্টাংশ, এমনকি তেজস্ক্রিয় পদার্থ ভাঙতে পারে। গবেষণায় দেখা গেছে ছোট রং কারখানার আশেপাশের এলাকার দূষিত মাটিও ছত্রাকের সাহায্যে পুনরুদ্ধার হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রং কারখানার বর্জ্যে ফেনলের মতো খুব শক্ত রাসায়নিক থাকে। এগুলি ভাঙা কঠিন। কিন্তু আমাদের গবেষণায় দেখা গেছে অ্যাসপারজিলাস নাইজারের মতো ছত্রাক এসব কম্পাউন্ড ভেঙে নির্দোষ উপাদানে পরিণত করতে পারে। সামাজিক উদ্যোক্তা নাদিয়া আক্কাদুরাক বহুদিনের ছত্রাক অনুরাগী। 2022 সালে তিনি ইকোলজি অ্যাকশন ল্যাব সহ প্রতিষ্ঠা করেন। We started to understand that in addressing, like in understanding fungi and the full ecosystem around fungi, we can address problems whether they be environmental, social or individual. And what is important for us, we take a very grassroots approach to academic knowledge. ইকোলজি অ্যাকশন ল্যাব একটি সিটিজেন সায়েন্স ল্যাবও বটে। ঈশান অনেকদিন ধরে স্বেচ্ছাসেবক হিসেবে এখানে কাজ করছেন। ল্যাবের শখের ছত্রাকবিদরা পেট্রি ডিশে মাইসিলিয়াম বড় করেন, তারপর সেগুলি খড়ের গাদায় স্থানান্তর করা হয়। সেখানে তারা আরও বেড়ে ওঠে। এই খড় স্থানীয় কৃষকদের ক্ষেতের ফসলের অবশিষ্টাংশ থেকে আসে। We add the already colonized mycelium into this sort of jute bags, and we take it to the forest for the process of which is called mycoremediation, where we are introducing more mycelium in a certain ecosystem for basically helping the ecosystem to thrive more, and also for the mycelium to grow in the same process. It's a thing which is used widely for bringing back ecosystems which are sort of deteriorating and giving a catalyst to the already existing beings in that ecosystem to have some more opportunity to grow faster. মাশরুম বড় ব্যবসাও হয়ে উঠেছে। নিরামিষাশী ও আমিষভোজী দুপক্ষই এটাকে মাংসের দারুণ বিকল্প হিসেবে গ্রহণ করেছে। এতে প্রোটিন বেশি আর ক্যালোরি ও ফ্যাট কম। 2023 সালে বিশ্বজুড়ে প্রায় 5 কোটি টন মাশরুম সংগ্রহ করা হয়েছে। মাশরুমের অনন্য গঠনের জন্য তাদের থেকে প্যাকেজিং ও নির্মাণ সামগ্রীও তৈরি হচ্ছে। এই সব বিকল্প কংক্রিট বা প্লাস্টিকের মতো নয়, এরা পরিবেশ বান্ধব ও বায়োডিগ্রেডেবল।
কিন্তু মাশরুমের এই সম্ভাবনা সম্পর্কে মানুষের জ্ঞান এখনো সীমিত। এই কারণেই এই কর্মশালাগুলি এত কৌতূহলী মানুষকে আকর্ষণ করে। Since we in school and college we didn't get that kind of like information, it's kind of becoming very important to understand, not just conserve ecology but find the right balance between human and nature. ওয়ার্কশপ শেষ হয়েছে আর বানু মাশরুমের চা তৈরি করছেন। এই কয়েকদিনে তিনি শিখেছেন মাটি পুনরুজ্জীবিত করা, মাংসের বিকল্প হিসেবে, এমনকি নির্মাণ উপাদান হিসেবেও ছত্রাক কত বহুমুখী হতে পারে। ভবিষ্যতে ছত্রাক সম্ভবত আমাদের জীবনের আরো বড় অংশ হয়ে উঠবে। প্রকৃতিতে মাত্র 20 মিনিট কাটালেও আমাদের মানসিক চাপ কমতে পারে। শুধু তাই নয়, এটা আমাদের মনোযোগ এবং স্মৃতিশক্তিও বাড়িয়ে দেয়। হয়তো আমাদের সেরা ক্লাসরুমটা ইটকাঠ পাথরের নয়, বরং খোলা আকাশের নিচে, যা আমাদেরকে নীরবে শিখিয়ে দিয়ে যায়। আবার আসবো, প্রকৃতির কাছে আসবো, তার কথা শোনার চেষ্টা করব। তবে আজকের মতো বিদায়, নমস্কার, ভালো থাকুন।